যে নারীদের এই সংস্কার নিয়ে আপনার এই মূল্যায়ন কি? নারীদের উত্তরাধিকার প্রশ্নটা কিন্তু ১১ সালের যে বিগত স্বৈরাচারী সরকার, সেই সময়ও কিন্তু উত্তরাধিকার প্রশ্নটি নারী উন্নয়ন নীতিমালা সেটা বলা হয়েছিল যে যুক্ত করা হবে। কিন্তু আমরা অদ্ভুতভাবে সেই সময় দেখলাম যে উম, যে যে সংস্কারের প্রস্তাবনাটা তখন আসলো বা নারী উন্নয়ন নীতিমালায় যে বিষয়গুলো আসে নাই সেটা হচ্ছে উত্তরাধিকার প্রশ্ন। যেটা হচ্ছে আমরা জানি যে আমাদের যে সিটু সনদ যেটা আমরা বাস্তবায়নের জন্য ২টা ধারা যেটা আমাদের বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত উদ্যোগ গ্রহণ করা হয় নাই। যে ২টা ধারা বাস্তবায়ন করলে বিশেষ করে আমাদের আইনে নারীর সমানাধিকার প্রশ্নটা খুব গুরুত্বের সাথে এখানে বিবেচনা উত্তরাধিকার প্রশ্নটা আরকি সম্পত্তির উত্তরাধিকার প্রশ্নটা খুব গুরুত্বের সাথে বিবেচনা হতো। বিয়ের পর সে তার স্বামীর কাছ থেকেও একটি অংশ পায় এবং বিয়ের সময় তার আবার একটি দেনমোহর ধার্য করা হয়। আবার বিয়ের সময় পিতা তাকে আ কিছু গহনা দিচ্ছেন। এই যে প্রথাগুলো রয়েছে, সংস্কারে কি এই প্রথাগুলোরও সংস্কারের আলোচনা এসেছে? টাকা যাবে দেশে সোনালী পের সাথে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে নিয়ে নানা ধরনের সংস্কার প্রস্তাব আলোচনা চলছে। তবে তার মধ্যে সবচেয়ে বেশি গত ২ দিন ধরে আলোচনায় এসেছে যে আ আ নারীদের বিষয়ে অনেকগুলো সংস্কার প্রস্তাব এসেছে। আপনি একজন রাজনীতিবিদ এবং আপনি নারী নেত্রী এবং নারীদের নানা বিষয় নিয়ে আপনি সবসময় সোচ্চার থেকেছেন। আপনার কাছ থেকে জানতে চাই যে নারীদের এই সংস্কার নিয়ে আপনার এই মূল্যায়ন কি? যে সুপারিশগুলো এসেছে নারীদের সংস্কার বিষয়ে। প্রথমত সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেটা তো একটা প্রস্তাবনা। এরকম প্রস্তাবনা ধরেন আমাদের হচ্ছে এর আগেও বেশ কয়েকবার দেওয়া হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো বিষয়গুলোই সবসময় উত্থাপন করা হয়েছে। কিন্তু সেইগুলো হচ্ছে কার্যকর করার ক্ষেত্রে আমরা দেখেছি যে সরকারের দিক থেকে এবং পরবর্তীতে যারা নির্বাচিত হয়েছেন সেই সব সরকারের দিক থেকেও যেসব ভূমিকা রাখা দরকার ছিল সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাই না। ফলে হচ্ছে এই যে সংস্কার সম্পর্কে যে আমাদের একটা ধারণা এবং সংস্কারের যে ধরেন নারীদের সংস্কার কমিশন সহ অন্যান্য যে সংস্কার কমিশনগুলো যে সংস্কারের বিষয়গুলো প্রস্তাব দিয়েছে এই সম্পূর্ণ বিষয়ে সংস্কার বিষয়ে আমি বলবো সেটা তো প্রস্তাবনা অনেক আসবে কিন্তু সেটা বাস্তবায়নের পথগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন নারীদের ব্যাপারে যে কয়টা খুবই গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাবনা এসেছে এবং আমরা দেখেছি যে আমাদের খুব পরিচিত আমাদের যারা খুবই সিনিয়র এরকম কিছু ব্যক্তিবর্গ এই সংস্কার কমিশন নারী সংস্কার কমিশনে ছিলেন এবং তারা সেই গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা এনেছেন। তার মধ্যে হচ্ছে নারীদের উত্তরাধিকার প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। সেই জায়গায় যদি আমরা দেখেন নারীদের উত্তরাধিকার প্রশ্নটা কিন্তু ১১ সালের যে বিগত স্বৈরাচারী সরকার সেই সময়ও কিন্তু উত্তরাধিকার প্রশ্নটি নারী উন্নয়ন নীতিমালা সেটা বলা হয়েছিল যে যুক্ত করা হবে। কিন্তু আমরা অদ্ভুতভাবে সেই সময় দেখলাম যে উম, যে সংস্কারের প্রস্তাবনাটা তখন আসলো বা নারী উন্নয়ন নীতিমালায় যে বিষয়গুলো আসে নাই সেটা হচ্ছে উত্তরাধিকার প্রশ্নটা। যেটা হচ্ছে আমরা জানি যে আমাদের যে সিটু সনদ যেটা আমরা বাস্তবায়নের জন্য ২টা ধারা যেটা আমাদের বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত উদ্যোগ গ্রহণ করা হয় নাই। যে ২টা ধারা বাস্তবায়ন করলে বিশেষ করে আমাদের আইনে নারীর সমানাধিকার প্রশ্নটা খুব গুরুত্বের সাথে এখানে বিবেচনা উত্তরাধিকার প্রশ্নটা আরকি সম্পত্তির উত্তরাধিকার প্রশ্নটা খুব গুরুত্বের সাথে বিবেচনা হতো। কিন্তু আমরা দেখলাম মানে সম্প্রতি জলিতা লিজার তখনও আপনার কাছে যদি আপনাকে একটু থামিয়ে আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে উত্তরাধিকারের সমান অধিকারের বিষয়টি যখন আসে তখন ইসলামিক আইনে বিশেষ করে রাষ্ট্রযন্ত্রে সেটি কিভাবে আসলে নির্ধারিত হবে? কারণ ইসলামিক নিয়ম অনুযায়ী মেয়েরা যে অংশটি পায় তার পিতার কাছ থেকে, আবার বিয়ের পর সে তার স্বামীর কাছ থেকেও একটি অংশ পায়। এবং বিয়ের সময় তার আবার একটি দেনমোহর ধার্য করা হয়। আবার বিয়ের সময় পিতা তাকে আ কিছু গহনা দিচ্ছেন। এই যে প্রথাগুলো রয়েছে, সংস্কারে কি এই প্রথাগুলোরও সংস্কারের আলোচনা এসেছে? নাকি আ কোথা থেকে আসলে শুরু হবে? কারণ আপনি যদি একটু এটাকে বলতেন এই প্রস্তাবনাগুলো প্রথমত কোথা আপনি থেকে শুরু বেসিক করলে আসলে জায়গাটাকে পরিবর্তন করে ফেলতে হবে। বেসিক জায়গা যদি আপনি পরিবর্তন করতে পারেন সেখানে তো হচ্ছে
বিভিন্ন ধরনের সব ধর্ম থেকে ধর্মীয় জায়গা থেকে কিন্তু সেটা একটা বাধা তৈরি করা হয়েছে। আপনি দেখেছেন, আমি 11 সালের কথা উল্লেখ করতে চাই সেই জন্য যে নীতিমালায় নারীর সমান অধিকার প্রশ্নটা ছিলই না, সম্পত্তির সমান অধিকারের বিষয়টা ছিলই না, সেইটাকে উল্লেখ করেই কিন্তু বিরাট মানে আমাদের ইসলামিক মৌলবাদী গ্রুপগুলো ব্যাপকভাবে নেমে গেল। এবং এইবারও আমরা দেখলাম সংস্কার তো একটু প্রস্তাবনা, সেটা কার্যকর করতে তো দিল্লি দুরস্ত ব্যাপার, অনেক মানে পরের ব্যাপার আর কি। সেই প্রস্তাবনায় যখন এই জায়গাটা আসলো তখনও দেখলাম সব দিক থেকে একটা বাধা তৈরি করা হলো এবং বিভিন্ন ধরনের বিশেষ করে ধর্মীয় সংগঠনগুলো, ইসলামিক সংগঠন না শুধু, অন্যান্য ধর্মীয় সংগঠনগুলো সম্পত্তিতে সমান অধিকারের প্রশ্নটাকে ব্যাপকভাবে ডিনাই করলো। না, তারা সম্পত্তির আমি যে প্রশ্নটা আপনার এখন কাছে আমি যে আপনার প্রশ্নটার উত্তরটা আমি আসতে চাই, ওই এটা আমি উল্লেখ করতে চাই এই জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইটাকে তো আপনার মোকাবেলা করতে হবে, আপনার সিটিউ সনদ বাস্তবায়ন করতে হবে আর কি। আমরা একটা ইউনিফর্ম ফ্যামিলি কোড তো চাই, যে অনেকগুলো প্রস্তাবনা, ইউনিফর্ম ফ্যামিলি কোডের অনেকগুলো প্রস্তাবনায় আমাদের নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেইগুলোর মধ্যে এসেছে। এখন সেইটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, যেটা সারা পৃথিবীতে বেশিরভাগ দেশে বাস্তবায়ন হয়েছে, দুইটা ধারার জন্য এই যে সম্পত্তিতে সমান অধিকারের প্রশ্নটি বারবার বাধাগ্রস্ত হচ্ছে নারীদের পয়েন্টে, সেই জায়গাগুলো হচ্ছে যে আমাদের যে 4টা ধর্ম যদি আমি বলি, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম বা বৌদ্ধ খ্রিস্টান, তারা নারীরা যে সম্পত্তিতে মানে সবার ক্ষেত্রেই আমরা দেখি যে নারীরা আসলে সম্পত্তির জায়গাটা থেকে অনেক পিছিয়ে আছে। এখন আপনি যদি ফান্ডামেন্টাল জায়গাটাকে আপনি চেঞ্জ করে ফেলেন, আপনি যদি সমান অধিকার, ছেলে মেয়ের সমান অধিকার সম্পত্তিতে দিয়ে যান, তখন তো প্রশ্ন ওঠে না যে আপনি অন্যান্য বিষয়গুলো লাগবে কিনা, মানে আপনার যৌতুক লাগবে কিনা, অন্যান্য মেয়েদের ডিভোর্সের সময় ওই বিষয়গুলোর গুরুত্ব আছে কিনা না আছে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে যায় যদি সম্পত্তির জায়গাটাকে আপনি বেসিক উত্তরাধিকারের প্রশ্নটাকে আপনি বেসিক করেন। ফলে এই জায়গাটা আমার মনে হয় বেসিক জায়গাটা যদি আমরা পরিবর্তন